নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হলো। 18 সংখ্যাটার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীও বলেছেন 14 মিনিটের তার বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে, যে গীতাতে 18টা অধ্যায় আছে, পুরাণ এবং উপপুরাণের সংখ্যাও 18। 18 মানে 1 আর 8, 1 আর 8 যোগ করলে হয় 9। 9 হচ্ছে পূর্ণতার প্রতীক। আর 18 বছর বয়সেই আমাদের দেশের মানুষ ভোটাধিকার পায়, অর্থাৎ সব দিক থেকে 18 তাৎপর্যপূর্ণ। সুকান্তর ভাষায় এদেশের বুকে 18 আসুক নেমে। তৃতীয় এনডিএ সরকারের শপথের পরেও 2 সপ্তাহ কেটে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে এসেছিলেন, তার সঙ্গে 10টি চুক্তি হয়েছে, কিছু চুক্তির পুনর্নবীকরণ হয়েছে। তার মধ্যে হচ্ছে ফারাক্কায় গঙ্গা জলের বিনিময় চুক্তি। 96 সালে জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী তখন এই চুক্তি স্বাক্ষরিত হয়। সম্ভবত দেবেগৌড়া বা গুজরাল কেউ তখন প্রধানমন্ত্রী ছিলেন। তারপর 30 বছর পেরিয়ে গেছে, এখন চুক্তির পুনর্নবীকরণ হবে 2026 সালে। তাই চুক্তির পুনর্নবীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারত টেকনিক্যাল এক্সপার্ট টিম পাঠাবে এবং তিস্তাকে কেন্দ্র করে এক কর্মযজ্ঞ শুরু হচ্ছে। তিস্তার জল ধরে রাখা, তিস্তার উপর বাঁধ নির্মাণ, তাতে ভারতের বিনিয়োগ করার কথা। আবার রংপুরে ভারত আর একটা হাই কমিশনের অফিস তৈরি করছে। অর্থাৎ সব থেকে নিকট প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরো উন্নতি করতে দুপক্ষেরই তৎপরতা চোখে পড়ার মতো। শেখ হাসিনা জুলাই মাসে চীনে যাচ্ছেন। চীন তিস্তা মহাপ্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। ভারত জানিয়েছে তারা বিনিয়োগ করবে। শপথের অনুষ্ঠানেও শেখ হাসিনা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এবার তিনি এসেছিলেন রাষ্ট্রপ্রধান হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারিভাবে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য। যারা ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তিকে কিউসেক সর্বস্ব পাটিগণিতের মধ্যেই রাখছেন, তাদের চিন্তা ভাবনা খুব প্যারোকিয়াল। আমি শুধু একটা কথা বলতে পারি যে এই চুক্তি দুদেশের কাছে গুরুত্বপূর্ণ। একথাও ঠিক যে গঙ্গার নাব্যতা হ্রাস পাচ্ছে, ড্রেজিং হচ্ছে না, প্রচুর পলি জমছে। গঙ্গার জলের ভাগ হওয়ার ফলে আমাদের দেশের অনেক জায়গায় সম্পত্তি চাষের ক্ষতি হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারকে এই চুক্তি প্রক্রিয়ায় বা পুনর্নবীকরণ প্রক্রিয়ায় জড়িয়ে নিলে পরে হয়তো বিতর্ক থাকতো না। এবার আসি আজকে প্রতিবেদনের যে মূল বিষয়, থাম্বনেল। তৃণমূলের কিছু কাজকর্ম দেখে আপনি নিজে চমকে উঠবেন। কি সেই কাজকর্ম? 1, বাঁকুড়া থেকে জিতেছেন অরূপ চক্রবর্তী। তিনি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি টিকিট পাবেন কি পাবেন না তা নিয়ে একটা বিতর্ক চলছিল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রথমে শোনা গেছিল, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি। যখন তার নাম ঘোষণা হলো না ব্রিগেডের মঞ্চ থেকে, মোবাইল কানে লাগিয়ে অভিমানী সায়ন্তিকা চলে গিয়েছেন। পরে তার মানভঞ্জন করার জন্য বড়নগর বিধানসভার উপনির্বাচনে তাকে প্রার্থী করা হয়, তিনি জেতেন। এহেন অরূপ চক্রবর্তী বাঁকুড়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে জিতেছেন। তারপর তার আনন্দের সীমা নেই। 23শে জুন বিকেল বেলায় অন্ডাল থেকে বিমানে তিনি দিল্লি গেছেন শপথ নেবেন। তিনি 100 জনকে নিয়ে গেছেন বিমানে করে। তারা নাকি ঐতিহাসিক মুহূর্তে, মানে অরূপ চক্রবর্তী শপথ নেওয়ার মুহূর্তে
সাক্ষী থাকবেন। আমি জানি না যে 100 জনকে অরূপবাবু কি করে সংসদের গ্যালারিতে ঢোকাবেন। এখন সংসদের গ্যালারিতে ভিজিটার্স পাস নিয়ে ঢোকার ক্ষেত্রে খুব কড়াকড়ি হয়েছে। তো অরূপবাবু 100 জনকে নিয়ে যাচ্ছেন বিমানের ভাড়া দিয়ে। বিমানে করে তারা যাবেন, বিমানেই ফিরবেন। আর দিল্লিতে নিশ্চয়ই 100 জনকে মোটামুটি একটা ভালো জায়গায় রাখবেন, তাদের থাকা, তাদের খাওয়ার তো একটা খরচ আছে। তাহলে সব মিলিয়ে অঙ্কটা আপনি ভাবুন। অন্ডাল থেকে দিল্লির আপ অ্যান্ড ডাউন ফ্লাইটের ভাড়া আমার ধারণা এক একজনের 14,000-এর আশেপাশে পড়বে। তাহলে টিকিট বাবদই কত টাকা খরচ হচ্ছে, তারপরে তো দিল্লির খরচ। প্রশ্ন উঠবে না? একজন সাংসদ শপথ নিতে যাবেন বলে আনন্দের আতিশয্যে 100 জন সহকর্মীকে প্লেনে চাপিয়ে দিল্লিতে নিয়ে যাচ্ছেন। তৃণমূলের মধ্যেও এসব নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? এখানে তো শাসন টাসন কিছু নেই। অরূপবাবুর মনে হয়েছে তিনি নিজের পয়সায় লোকজনকে নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছেন। সমালোচনা করলে এখন জিতে গেছেন না, ওসবের তারা কর্ণপাত পর্যন্ত করেন না। 2, এই তো মা আসবেন, শরৎ আসবে, বাঙালি ভোট পুজোর পর এবার শারদোৎসব নিয়ে মেতে উঠবে। কলকাতা পুরসভা 14 নম্বর ওয়ার্ডে ওই 13-14, আমি সম্ভবত ওই খালের ধারে, ক্যানেল ইস্ট রোডই বলে, ওই তেলেঙ্গা বাগান ওইসব অঞ্চল থেকে আপনি যদি ভিতর দিয়ে ঢুকে যান দেখবেন ওখানে অনেক মৃৎশিল্পী স্টুডিও আছে। তাদের মধ্যে একজন তো প্রদীপ রুদ্রপাল, মোহনবাসী রুদ্রপালের ছেলে। ওখানে অনেক বড় বড় ঠাকুর তৈরি হয়। এগডালিয়া এভারগ্রিনের ঠাকুর ওখান থেকে যায়। সেখানে নাকি ঠাকুরের উচ্চতা পিছু স্থানীয় তৃণমূলের ছেলেরা তোলা চাইছে। অর্থাৎ প্রতিমা তৈরি করেন যারা শিল্পীরা, যারা মৃন্ময়ী মাতৃমূর্তির মধ্যে চিন্ময়ী জগৎ মাতাকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমাদের সামনে তুলে ধরেন, প্রাণ প্রতিষ্ঠা করেন মাতৃমূর্তিতে। তাদের কাছ থেকেও তোলা চাইছে শাসক দলের একদল লোক। তো মানিকতলা বিধানসভার উপনির্বাচন, কুণাল ঘোষ যিনি দেখছেন, তিনি গিয়ে বলেছেন এরকম খবরাখবর আছে, বন্ধ করতে বলেছেন, নইলে পুলিশ ব্যবস্থা নেবে। ভাবুন একবার কোন পর্যায়ে গেছে যে মৃৎশিল্পীদের কাছ থেকেও প্রতিমার উচ্চতা অনুযায়ী এরা তোলা চাইছে। 3, 2 জন কাউন্সিলর, একজন নাম স্বরাজ, একজন নাম তারকেশ্বর, তারা কি কাণ্ড করেছে আপনারা জানেন। একজনের তো মাথা ফেটে গেছে, এখন সে ওয়ার্ক ফ্রম হোম করছে। 2 কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছে। একজন বলছে এক কাউন্সিলর বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত, একজন বলছে এক কাউন্সিলর আবাসের টাকা মারে, শৌচাগারের টাকাও নাকি লুটপাট করে নেয়। এইসবের অর্থ নাও। মুখ্যমন্ত্রী বলেছেন শোকজ করতে। আরে শোকজ করে কি হবে? তৃণমূল কংগ্রেসের আবার শৃঙ্খলা রক্ষা কমিটি আবার শোকজ, কিছুদিন ওইচই হবে, তারপরে আবার ঝাঁকের কই ঝাঁকে ফিরে যাবে। এরাই দেখবেন আবার নমিনেশন পাবে। এখন যেটা দেখছি শহর এবং শহরাঞ্চলে তৃণমূলের সঙ্গে তৃণমূলের বিরোধ, কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলরের বিরোধ। যেমন ওই রাজডাঙ্গা অঞ্চলের 2 কাউন্সিলর, তাদের বিরোধ মাঝে মধ্যেই লেগে থাকে। এখন এই 2 কাউন্সিলর বিরোধ, এক কাউন্সিলরের মাথা ফেটে গেছে, দলেরই অন্য এক কাউন্সিলরের অনুগামীরা তার উপর চড়া হয়েছিল। একটা দলীয় কার্যালয়ে বসা নিয়ে, সেই দলীয় কার্যালয়ে 2 কাউন্সিলরই পালা করে বসেন। স্থানীয় বিধায়ক যাদবপুরের দেবব্রত মজুমদার, তিনিও বসেন। ফিরহাদ হাকিমকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে এইসব তোলাবাজির ব্যাপার নিয়ে। ফিরহাদ হাকিম বলছে কাউন্সিলরদের তো তোলাবাজি করা কাজ নয়, আর তার সরকার তোলাবাজি বন্ধ করতে বদ্ধপরিকর। এইসব কথা ববিদা কেন বলেন? শতাব্দীর শ্রেষ্ঠ রসিকতা বললেও কম বলা হয়। কলকাতা পুরসভার অনেক কাউন্সিলর আছে যাদের আয়ের কোনো বৈধ উৎস নেই, কিন্তু তারা বিলাস ব্যসনে ডুবে থাকেন, দামি দামি গাড়ি নিয়ে ঘোরেন। এমনও অভিযোগ আছে, ধরুন আপনি আপনার বাড়ি রিপেয়ার করবেন,
সেই খবর কাউন্সিলরের অনুগামীরা পেলেই আপনার কাছে চলে আসবে। তারাই ঠিক করে দেবে কার কাছ থেকে আপনি বালি সিমেন্ট নেবেন, কাকে কাজের বরাদ দেবেন, সব তারা করবে। আপনার এখানে কোনো স্বাধীনতা নেই। আর আপনি যদি তাদের কথা না শোনেন, নানা রকম হ্যারাসমেন্টের মুখে পড়তে হবে। এসব কলকাতার নিত্য নৈমিত্তিক ঘটনা। যতই মুখ্যমন্ত্রী কাউন্সিলরদের শাসন করার কথা বলুন না কেন, ওগুলো উনি বলেন, উনি নিজেও জানেন তার কথার প্রতিফলন বাস্তবে কিছু ঘটবে না। তারা যেটা মনে করেন সেটাই তারা করবেন। মানে এইসব কি বলবো, সতর্ক করে দেওয়া, শোকজ করা, এগুলো বাস্তবিক এগুলোর কোনো মূল্য নেই। করতে হয় বলে করেন, একটা ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা, কয়েকদিন হইচই হবে সংবাদ মাধ্যমে, তারপরে আবার সব থিতু হয়ে যাবে। এরা আবার বহল তবিয়াতে এলাকায় রাজ করবেন। এই যে তিনটে ঘটনা বললাম, লোকসভায় জিতে সাংসদ হিসাবে শপথ নিতে যাবেন, অরূপ চক্রবর্তী 100 জন সহকর্মীকে বিমানের টিকিট কেটে প্লেনে করে দিল্লিতে নিয়ে যাচ্ছেন, প্লেনে করেই তাদেরকে ফিরিয়ে আনবেন, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করবেন, কম করে 20-22 লাখ টাকা খরচা। এগুলো পিনাটস, কিছুই নয় তৃণমূলের নেতা মন্ত্রী সাংসদদের কাছে। আপনি ভাবতে পারেন এসব দেখেছেন কখনো আগে? 2, যারা দুর্গা ঠাকুরের, কালী ঠাকুরের মূর্তি তৈরি করে মৃৎশিল্পীদের কাছেও তোলাবাজি, তাদের কাছ থেকে প্রতিমার উচ্চতা অনুযায়ী টাকা। ভাবতে পারেন? চমকে উঠছেন? এসব আগে দেখেছেন কখনো? আর কাউন্সিলরদের মারামারিটা এখন মাঝে মধ্যেই শোনা যায়। যেমন ওই বললাম যে রাজডাঙ্গা অঞ্চলে 2 কাউন্সিলর, লিপিকা মান্না আর সুশান্ত, মাঝে মধ্যেই তাদের অনুগামীদের মধ্যে ঝগড়া হয়। এবার ওই গড়িয়া অঞ্চলের 2 কাউন্সিলর, একজনের মাথা বেড়ে গেছে। আইনের শাসন না থেকে যদি শাসকের আইন হয়, তাহলে এরকম চলতেই থাকে। সোমবার মুখ্যমন্ত্রী পুরসভা চেয়ারপারসনদের নিয়ে মিটিং ডেকেছেন। কর্পোরেশনের মেয়ররাও থাকবেন। পুরো এলাকায় দলের ফল খারাপ হয়েছে। 69টা পুরসভা এলাকায় বিজেপি এগিয়ে, 2টোতে কংগ্রেস। কলকাতা পুরসভায় 45টে ওয়ার্ডে বিজেপি এগিয়ে। এই তো ছবি। মুখ্যমন্ত্রী যতই ভালো ভালো কথা বলুন, আমাকে কি ঝাঁটা নিয়ে নাপতে হবে, কাউন্সিলররা শুধু রোজগারের দিকে নজর, তিনিও বলছেন, কাউন্সিলররাও শুনছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। বরঞ্চ কিছুদিন একটু চুপ করে থেকে আবার তারা নিজ মূর্তি ধারণ করে। এই ছবি দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু ওই যে 3টে ঘটনা বললাম, আমি অন্তত চমকে উঠেছি। এরকমও হয়? দুর্গা ঠাকুরকে যারা তৈরি করেন সেই মৃৎশিল্পীরাও তোলার দাবি সামনে পড়েন? প্রতিমার উচ্চতা অনুযায়ী তোলা নির্ধারিত হয়। লজ্জাও এদের দেখে লজ্জায় সরে দাঁড়ায়। এরা কারা? বলেছেন কুণাল বাবু সতর্ক করে দিতে, না হলে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু জোড়া তালি দিয়ে কি আর ছিদ্র ঢাকা যায়? টেম্পোরারি ঢাকা যায়, তাপ্পি মারা যায়, আবার সবকিছু বেআব্রু হয়ে যায়। আসলে একটা খোল লঞ্চে বদল করার জন্য যে রাজনৈতিক সদিচ্ছার দরকার, সেটা কিন্তু রাজ্যের শাসক দল নেই। তারা মাঝে মধ্যে ধমকাবেন, চমকাবেন, গর্জাবেন, কিন্তু আলটিমেটলি বর্ষাবেন না। তাই এইসব কাউন্সিলর বা যারা তোলে তারা জানেন ও একটু বকাবকি হবে, কয়েকদিন চুপ করে থাকবো, আবার সব শান্ত হয়ে যাবে, আবার আমরা সমর্থি ধারণ করবো। এটাই আমরা দেখতে অভ্যস্ত। এর ব্যতিক্রম হবে এটা আশা করি না। যদিও বললাম না, মানুষের আশায় বসতি। দেখা যাক আগামী দিনগুলোতে বাস্তবের সত্যি কোনো পরিবর্তন হয় কিনা।